আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি এসিআর বা বার্ষিক গোপনীয় অনুবেদন পূরণ করতে হয়। তো চলুন সরাসরি আমরা একটি অনুবেদন পূরণ করা দেখি। আমরা এরকম একটি অনুবেদন ফর্ম সংগ্রহ করে নেব। কিভাবে সংগ্রহ করব সেটি আমি আপনাদেরকে বলছি। তার আগে কিছু প্রাথমিক নির্দেশনা আমরা একটু দেখে নেব। আমরা যদি অনুবেদন পূরণ করতে চাই সেক্ষেত্রে শুরুতে আমাদেরকে কিছু নির্দেশনা জেনে নেওয়া জরুরি। চলুন দেখা যাক। প্রথমত আমরা এই অনুমোদন ফর্মটি কোথায় পাবো? আপনারা চাইলে আপনার নিকটবর্তী কোনো ফটোকপির দোকান থেকে এটি সংগ্রহ করে নিতে পারেন, যেখানে তারা বিক্রি করে থাকে, অথবা আপনারা চাইলে খুব সহজেই ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন। দেখুন এখানে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি রয়েছে www.mopa.gov.pd, এটি মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট। এখানে গিয়ে আপনারা খুব সহজেই এই বার্ষিক গোপনীয় অনুবেদন যে ফর্মটি সেটি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা সহজেই ডাউনলোড করে উভয় পৃষ্ঠায় প্রিন্ট করে নিয়ে ব্যবহার করতে পারবেন। তবে আপনাদেরকে কিন্তু অবশ্যই এটি স্বহস্তে পূরণ করা প্রয়োজন, কেননা এটি কিন্তু আমি এখানে আপনাদেরকে পূরণ করার সুবিধার্থে দেখাচ্ছি কিভাবে আমরা কম্পিউটারে প্রিন্ট করে কম্পিউটারে টাইপ করে দেখাচ্ছি, তবে আপনারা কিন্তু অবশ্যই এটি হাতে পূরণ করবেন। তো এটি মূলত এখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করার পরে মূল যে কাজ সেটি হচ্ছে আপনাদেরকে কোনো রকম ঘষা মাজা বা কাটাকাটি ওভার রাইটিং করা যাবে না, এমন একটি নির্দেশনা রয়েছে। যদি কোথাও ওভার রাইটিং করার প্রয়োজন পড়ে তাহলে সেটি আপনারা একটানে কেটে দিয়ে পরবর্তীতে পাশে একটি ইনিশিয়াল দিয়ে দিবেন। এই হলো মূলত নিয়ম। এরপরে যে প্রাথমিক কিছু নিয়ম রয়েছে সেটি হচ্ছে আপনারা যার অধীনে কমপক্ষে 3 মাস চাকরি করবেন তার কাছ থেকে এসিআর নিতে হবে। এক্ষেত্রে যদি আপনাদের একাধিক ব্যক্তি থেকে থাকে একই বছরে, তাহলে কিন্তু আপনাদেরকে একাধিক ব্যক্তির কাছ থেকে এসিআর নিতে হবে। আর এসিআর পূরণ করার জন্য আমাদের কিছু বিষয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার। সেটি হলো অনুবেদনাধীন ব্যক্তি। অনুবেদনাধীন ব্যক্তিকে এই 3টি বিষয় আমাদেরকে খুব জরুরি জানা দরকার পূরণ করার পূর্বেই। প্রথমত অনুবেদনাধীন ব্যক্তি, অনুবেদনকারী এবং প্রতিস্বাক্ষরকারী। অনুবেদনাধীন ব্যক্তি হচ্ছে যার জন্য এসিআর প্রস্তুত করা হচ্ছে তিনি, অর্থাৎ আপনার এসিআর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি হচ্ছেন অনুবেদনাধীন ব্যক্তি। আর অনুবেদনকারী ব্যক্তি হবেন আপনার সরাসরি ঊর্ধ্বতন যে নিয়ন্ত্রণকারী রয়েছে, অর্থাৎ আপনি যদি সহকারী শিক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অনুবেদনাধীন ব্যক্তি হবে আপনার প্রধান শিক্ষক। আর যদি আপনি প্রধান শিক্ষক হিসেবে আপনার এসিআর প্রস্তুত করার জন্য থাকেন সেক্ষেত্রে আপনার অনুবেদনাধীন ব্যক্তি হবে আপনার যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার তিনি। এবং প্রতিস্বাক্ষরকারী, প্রতিস্বাক্ষরকারী কি হবেন? যিনি আপনার সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণকারী। এক্ষেত্রে আপনি যদি সহকারী শিক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতিস্বাক্ষরকারী হবেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, এবং আপনি যদি প্রধান শিক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিস্বাক্ষরকারী হবেন উপজেলা শিক্ষা অফিসার। তো এই 3টি বিষয় আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এবার চলুন সরাসরি আমরা একটি এসিআর পূরণ করি। তো আমরা অনলাইন থেকে এরকম একটি ফর্ম ডাউনলোড করে নিয়েছি। এটি যে গ্রেডেরই হোক না কেন এটি কোনো সমস্যা নয়। প্রত্যেকটি এসিআরই, সকল গ্রেডের এসিআরই প্রায় একই ধরনের। একটি পূরণ করা বুঝে গেলে আপনি কিন্তু সকল গ্রেডের এসিআর পূরণ করতে পারবেন। এটি 2023-এর পরবর্তী সংশোধিত যে এসিআর সেটি। তো মূলত প্রতি বছর এসিআর কিন্তু সংগ্রহ করতে হয়, প্রতি বছরেরটা বছরই আপনারা সংগ্রহ করে নেবেন। এর নিয়মটি হচ্ছে প্রতি বছর জানুয়ারি মাসের মধ্যে আপনার এসিআর প্রস্তুত করতে হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার যিনি প্রধান শিক্ষক যদি আপনার অনুবেদনকারী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রধান শিক্ষকের কাছে আপনি ফেব্রুয়ারি মাসে দাখিল করবেন এবং প্রধান শিক্ষক কিন্তু আপনার সেখান থেকে মার্চ মাসে সহকারী উপজেলা শিক্ষা অফিসার যিনি তার কাছে প্রেরণ করবেন। এভাবে অর্থাৎ আপনার অনুবেদনাধীন ব্যক্তির যার জন্য এসিআর প্রস্তুত হবে তিনি কিন্তু জানুয়ারি মাসের মধ্যে এটি কিন্তু প্রস্তুত করতে হবে, এবং অনুবেদনকারী যিনি সরাসরি আপনার নিয়ন্ত্রণকারী তার কাছে আপনি ফেব্রুয়ারি মাসের মধ্যে সাবমিট করবেন এবং প্রতিস্বাক্ষরকারী আপনার মার্চ মাসের মধ্যে স্বাক্ষর করবেন। এভাবে এসিআর প্রস্তুত করতে হবে এই সময়ের মধ্যে। এবং
প্রত্যেক বছরের এসিআর সংগ্রহ না করা কিন্তু এক ধরনের অপরাধ। এজন্য কিন্তু আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়ে যেতে পারে, এটি আইনে রয়েছে। তো যাই হোক, আমরা চলে যাই পূরণ করার জন্য। বার্ষিক অথবা আংশিক গোপনীয় অনুবেদন। যদি আপনার পুরো বছরের এসিআর প্রস্তুত করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে এখানে পুরো বছরের তারিখটি এখানে লিখতে হবে। আর যদি আংশিক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটিও এখানে উল্লেখ করতে হবে। তো আমরা এখানে দেখাচ্ছি। ধরুন এখানে যে সময়টি রয়েছে, আমরা সেই সময়টি এখানে উল্লেখ করে দেব। যেমন 2025 সালের এসিআর আমি প্রস্তুত করব, সেজন্য 2025 লিখলাম। এখন তারিখটি দিয়ে দেব 1/1/2025 থেকে 31/12/2025। আপনারা কিন্তু স্বহস্তে পূরণ করবেন। আমি দেখানোর সুবিধার্থে কিন্তু টাইপ করে দেখাচ্ছি। তো যাই হোক, আমি পুরো বছরের এসিআর এখানে ব্যবহার করছি। এরপরে নাম বাংলা স্পষ্ট অক্ষরে, এবার ইংরেজি বড় অক্ষরে, এরপরে পদবী, দাপ্তরিক পরিচিতি নম্বর যদি থাকে, প্রত্যেকেরই আমাদের দাপ্তরিক পরিচিতি নম্বর রয়েছে। দাপ্তরিক পরিচিতি নম্বর বলতে আপনাদের যে আইপিএমআইএস এর শিক্ষক পরিচিতি নম্বরটি রয়েছে, সেই শিক্ষক পরিচিতি নম্বরটি এখানে ব্যবহার করবেন। আমি দেখাচ্ছি। এটি আপনারা আপনাদের নম্বর জেনে নিয়ে, আইপিএমআইএস থেকে নম্বর জেনে নিয়ে আপনারা ব্যবহার করবেন। আমি একটি নমুনা দেখাচ্ছি শুধুমাত্র। এবার গ্রেড, বেতন স্কেল, মূলত গ্রেড স্কেলের যে ধাপটি সেটি আমি এখানে উল্লেখ করেছি, 11,000 থেকে 26,590। কর্মস্থল, কর্মস্থল কোনটি হবে? কর্মস্থল অবশ্যই আপনার বর্তমান বিদ্যালয়ে উল্লেখ করবেন। এবার জাতীয় পরিচয়পত্র নম্বর। এভাবে প্রথম পৃষ্ঠা আমার হয়ে গেল, কভার পেজটা। এরপর আমরা দ্বিতীয় পেজে প্রবেশ করব। এটি মূলত প্রথম অংশ। অনুবেদনাধীন কর্তৃক পূরণপূর্বক জানুয়ারি মাসের মধ্যে দাখিল আবশ্যক। দেখুন এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে। এবার এখানে অনুবেদনের বিবেচ্য সময়ে কর্মরত মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তরের নাম। এখানে যেটি আপনাকে দিতে হবে সেটি হচ্ছে আপনি বর্তমানে যেখানে কর্মরত আছেন সেটির নাম, এক কথায় আপনার বর্তমান বিদ্যালয়। ঠিকানা দিলাম। এবার কত থেকে কত তারিখ পর্যন্ত সময়ের গোপনীয় অনুবেদন প্রস্তুত করতে যাচ্ছেন সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো আমি এখানে পুরো বছরের যেহেতু নিচ্ছি, সেক্ষেত্রে 1/1/2025 থেকে 31/12/2025 তারিখ পর্যন্ত সময়ের
গোপনীয় অনুবেদন। এরপরে আবারও আমাকে এখানে নাম লিখতে হচ্ছে, পদবী, মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ, পিআরএল শুরুর তারিখ, কোন তারিখে আপনার পিআরএল শুরু হবে সে তারিখটি এখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এখানে পিআরএল শুরুর তারিখটি আমরা দিয়েছি। বৈবাহিক অবস্থা, বর্তমান সন্তান সংখ্যা, এখানে ইমেইল আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। মোবাইল নম্বর, আমি আর ব্যবহার করছি না, আপনারা এখানে আপনাদের মোবাইল নম্বরটি ব্যবহার করবেন। সরকারি চাকরিতে যোগদানের তারিখ, শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ অর্জিত যেটি সেটি এখানে উল্লেখ করতে হবে। এবারে রয়েছে অনুবেদনকারীর নাম। অনুবেদনকারী কি, সেক্ষেত্রে আমরা শুরুতেই বলেছিলাম অনুবেদন হবে আপনাকে যে নিয়ন্ত্রণকারী তার নাম। লিখলাম, এরপরে তার পদবী, প্রধান শিক্ষক। এখানে যদি আমি কোনো প্রধান শিক্ষকের এসিআর প্রস্তুত করতাম সেক্ষেত্রে কিন্তু আমার এখানে অনুবেদনকারীর নাম থাকতো যে কোনো একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নাম, এবং এখানে তার পদবি থাকতো সহকারী উপজেলা শিক্ষা অফিসার, এবং আইডি নম্বর যদি থাকে সেই আইডি নম্বর এখানে আমরা উল্লেখ করে দিব। এরপরে অনুবেদনকারীর অধীনে চাকরির একটানা কর্মকাল, অর্থাৎ তার অধীনে আপনি এখানে যার নাম আমি লিখেছি তার অধীনে একটানা যতদিন আমি চাকরি করছি সেই তারিখটি এখানে উল্লেখ করতে হবে। তো আমি শুরু থেকেই যেহেতু তার অধীনে চাকরি করছি সেক্ষেত্রে আমার কিন্তু চাকরিতে যোগদানের তারিখটি এখানে হবে, যেহেতু আমি অন্য কোথাও বদলি হইনি। এক্ষেত্রে আপনারা আপনাদের যে সঠিক তারিখ সেটি আপনারা ব্যবহার করবেন। এবার প্রতিস্বাক্ষরকারীর নাম। এক্ষেত্রে প্রতিস্বাক্ষরকারী কে হবেন? প্রতিস্বাক্ষরকারী হবেন, যেহেতু এটি সহকারী শিক্ষকের এসিআর প্রস্তুত করছি তার মানে প্রতিস্বাক্ষরকারী হবেন একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার। আমি সংক্ষেপে লিখে দিয়েছি, তার আইডি নম্বর এখানে উল্লেখ করতে হবে যদি জানা থাকে। এবার প্রতিস্বাক্ষরকারীর অধীনে কর্মকাল, এক্ষেত্রেও তার অধীনে একটানা আমার কর্মকালটি আমি এখানে লিখে দেব, তার অধীনে যতদিন আমি চাকরি করেছি। এই মূলত এ পর্যন্তই আমার মূলত পূরণ করা কাজ শেষ। এখন আমাকে যে কাজটি করতে হচ্ছে, এখানে অনুবেদনাধীন কর্মচারীর স্বাক্ষর, অর্থাৎ এখানে যার নামে এটি প্রস্তুত করা হচ্ছে এসিআরটি, এখানে তার নাম, পদবি, পরিচিতি নম্বর এগুলো এখানে উল্লেখ করতে হবে। আপনারা সব হাতে পূরণ করবেন, যেহেতু আমি বারবারই বলেছি এটি কিন্তু স্বহস্তে পূরণ করা জরুরি।
এরপরে তারিখ, যে তারিখে এটি প্রস্তুত করা হচ্ছে। এবার আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় অংশে চলে যাব। এখানে রয়েছে অনুমোদনকারী কর্তৃক পূরণপূর্বক ফেব্রুয়ারি মাসের মধ্যে অগ্রায়ন আবশ্যক। আচ্ছা, এই অংশে মূলত কাজ কার? এই অংশের কাজটি মূলত আমার না, এই অংশের কাজটি হচ্ছে যিনি অনুমোদনকারী তার। অর্থাৎ আমি যদি সহকারী শিক্ষকের এসিআর পূরণ করার জন্য নিয়ে থাকি, সেক্ষেত্রে এই কাজটি হচ্ছে প্রধান শিক্ষকের। আর যদি প্রধান শিক্ষকের এসিআর প্রস্তুত করে থাকি, সেক্ষেত্রে এই কাজটি হচ্ছে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের। তো এই কাজটি মূলত যে তিনি এখানে আপনাকে বিভিন্ন কাজের জন্য নম্বর প্রদান করবেন। যেমন কয়েকটি ক্যাটাগরি রয়েছে এখানে, সততা ও সুনাম, এর জন্য তিনি আপনাকে নম্বর প্রদান করবেন। যেমন তিনি যদি 10 নম্বর দিতে চান, এক্ষেত্রে তিনি স্বাক্ষর করবেন এখানে। 8 নম্বর দিতে চাইলে 8-এর এখানে স্বাক্ষর করবেন। অর্থাৎ নম্বর প্রদান করা রয়েছে এখানে, তিনি যে নম্বরটি দিতে চাচ্ছেন সেই ঘরে শুধু স্বাক্ষর করে দিবেন। তারপরে রয়েছে 2 নম্বরে শৃঙ্খলাবোধ, এক্ষেত্রে তিনি স্বাক্ষর করবেন। 3 নম্বরে সহযোগিতার মনোভাব, যেখানে তিনি নম্বর দিতে চান সেখানে তিনি স্বাক্ষর করবেন। সেবা গ্রহীতার সঙ্গে ব্যবহার, সে অনুযায়ী স্বাক্ষর করবেন। এরপরে অন্যটি রয়েছে দ্বিতীয় অংশে আবার পেশাগত জ্ঞান ও দক্ষতা, নম্বর অনুযায়ী তিনি স্বাক্ষর করবেন। কাজের মান ও পরিমাণ, কম্পিউটার বিষয়ক জ্ঞান ও দক্ষতা, ব্যবহারে আগ্রহ ও দক্ষতা, নোটিং ও ড্রাফটিং, দাপ্তরিক কাজে উদ্যোগ ও প্রচেষ্টা। এভাবে তিনি যে নম্বর প্রদান করতে চান সেই নম্বরের ঘরে স্বাক্ষর করে দিবেন। স্বাক্ষর করার পরে যে কাজটি সেটি হচ্ছে এখানে মোট প্রাপ্ত নম্বর। এখানে যে ঘরগুলোতে তিনি স্বাক্ষর করেছিলেন সেই ঘরের নম্বর তিনি এখানে যোগ করে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যার ঘরে আবার পুনরায় স্বাক্ষর করবেন। যেমন এখানে ধরে নিচ্ছি তিনি এখানে 10 নম্বর করে প্রদান করেছেন সবগুলোতে, এখানে 8 নম্বর, এখানে 10 নম্বর, এরকম যে অংশের জন্য যেভাবে তিনি নম্বর প্রদান করেছেন সেই সকল নম্বর হিসেব করে এখানে যদি তার হয়ে থাকে ধরে নিলাম 92 নম্বর এসেছে, তিনি এখানে 91 থেকে 100 যেহেতু এই ঘরে পড়ছে, সেক্ষেত্রে তিনি এখানে অঙ্কে এখানে তিনি সেই নম্বরটি লিখবেন। যেমন 92 এখানে তিনি লিখবেন এবং কথা এখানে 92 লিখে দেবেন এবং সার্বিক একটি মন্তব্য করবেন। এটি কিন্তু আবশ্যিক ঘর, এখানে তিনি একটি মন্তব্য করে দিবেন আপনার জন্য। এরপরে এখানে তিনি একটি স্বাক্ষর করবেন। অর্থাৎ যদি সাধারণ মন্তব্য হয়ে থাকে সেক্ষেত্রে এই ঘরে স্বাক্ষর করবেন, প্রশংসা সূচক হয়ে থাকলে এই ঘরে স্বাক্ষর করবেন, আর যদি বিরূপ হয়ে থাকে সেক্ষেত্রে এখানে স্বাক্ষর করবেন। তো সাধারণত প্রশংসা সূচক বা সাধারণ মন্তব্যই থেকে থাকে, বিরূপ মন্তব্য সাধারণত করা হয় না যদি সে ধরনের বড় কিছু না থাকে। এরপরে অনুমোদনকারী অর্থাৎ আপনার ঊর্ধ্বতন যিনি, তিনি এখানে স্বাক্ষর করবেন, তারিখ দিবেন এবং এখানে তার অফিসিয়াল যে সিল সেটি ব্যবহার করবেন। আমরা এই অংশ শেষ করে পরবর্তী অংশে চলে যাব। এটি হচ্ছে আমাদের তৃতীয় অংশ। তৃতীয় অংশ কে করবেন? এক্ষেত্রে এটি কিন্তু রয়েছে শুধুমাত্র প্রতিস্বাক্ষরকারী কর্তৃক মার্চ মাসের মধ্যে অগ্রায়ন আবশ্যক। এই অংশটির কাজ হচ্ছে প্রতিস্বাক্ষরকারীর। তার মানে আপনি কিন্তু এখানে কাজ করেছেন শুধুমাত্র কভার পেজে এবং প্রথম যে অংশটি ছিল সেই অংশে, পরবর্তী অংশে কিন্তু আপনার মূলত কাজ নাই। এখানে তৃতীয় অংশ প্রতিস্বাক্ষরকারীর কাজ। প্রতিস্বাক্ষরকারী কি করবেন? এখানে তিনি যে মন্তব্য এসেছে সেই মন্তব্য অনুসারে স্বাক্ষর করে দিবেন এবং এখানে তিনি যে নম্বর প্রাপ্ত হয়েছিলেন এর আগের পেজে যে নম্বর দেখিয়েছিলাম সেই নম্বরটি তিনি এখানে আবারও লিখবেন, অঙ্কে লিখবেন এবং এখানে কথায় লিখবেন। এটি মূলত এখানেই শেষ হয়ে যাবে। প্রতিস্বাক্ষরকারী স্বাক্ষর করে দিবেন। এই কিন্তু শেষ। এবার চতুর্থ অংশ, যিনি ডসিয়ার সংগ্রহ করবেন তার জন্য এই অংশটি আমাদের প্রয়োজন নেই। তো এই হলো মূলত এসিআর পূরণ করার যে সাধারণ নিয়মাবলী সেটি। যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে থাকে আপনারা কমেন্ট করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে সম্ভব উত্তর দেয়া হবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।